নমস্কার। আগের পর্বে আমরা দেখলাম ডাইনামিক প্রোগ্রামিং এবং সংস্কৃত ছন্দের যোগসূত্র। এই পর্বে আমরা ডাইনামিক প্রোগ্রামিংটা আরো গভীরভাবে জানব এবং আমাদের পাথেয় হবে পাশ্চাত্য ফ্যান্টাসি লর্ড অফ দ্য রিংস। আমরা আগের পর্বে দেখলাম হেমচন্দ্র বা আম, বীরাঙ্কের কাজ। এই পর্বে আমরা সেটাকেই কন্টিনিউ করব এবং দেখব ফিবোনাক্কি নাম্বার কি করে বার করতে হয়। ফিবোনাক্কি নাম্বার আগের বারে আমরা দেখেছি, তার সংজ্ঞা হচ্ছে এই: for n equal to 0, fn equal to 0, n equal to 1, fn equal to 1, আর অন্যথা fn equal to fn minus 1 plus fn minus 2। যদি আমরা গণনা করি, দেখতে পাবো যে এর এই দুটো হচ্ছে বেস কেস, 0 আর 1। তাহলে f2 হবে এই দুটো যোগফল 1, f3 হবে 2, f4 হবে 3, f5 5, f6 8 এবং f7 13। এভাবে চলতে থাকবে। তো এইটা রিকার্সিভলি একটা প্রোগ্রাম লেখা খুবই সোজা। জাস্ট লিখতে পারি আমরা এভাবে: এন ইকুয়াল টু জিরো হলে জিরো, এন ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান, বা রিকার্সিভলি এন প্লাস ওয়ান প্লাস রিকার্সিভলি এন এন মাইনাস টুটা কম্পিউট করা যায়। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এই যে ট্রিটা তৈরি হচ্ছে, রিকার্শন ট্রিটা, সেটা খুব বড়। আমরা যদি দেখি খালি F7, এই ট্রিটাকে এফ সেভেন F7 বার করার জন্য F6 এবং F5 কে কল করতে হবে, F6 এর জন্য F5 F4 কে কল করতে হবে, F5 এর জন্য F4 F3 কে কল করতে হবে। এভাবে ভাঙতে থাকছে। আমরা যদি দেখি যে শেষ পর্যন্ত কবার F1 কে কল করা হচ্ছে, সেগুলো লিফে কল হচ্ছে: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবং 13 বার হচ্ছে কারণ F7 ইকুয়াল টু 13। প্রতিটা লিফ থেকে আমরা এক পাচ্ছি, তার যোগই ফাইনালি আমরা F7 পাচ্ছি 13। এবার আমরা জানি ফিবোনাক্কি নাম্বার নর্মালি রাফলি লাইক এই গোল্ডেন রেশিও নাম্বার টু দি পাওয়ার এন, 1.62 টু দি পাওয়ার এন, যেটা এক্সপোনেনশিয়াল ইন এন। ফলে যেহেতু আউটপুটটা অলরেডি এক্সপোনেনশিয়াল ইন এন এবং এর এক্সপোনেনশিয়াল নাম্বার অফ লিফ থেকে এটা আসছে, এটা বাইনারি ট্রি, এর নাম্বার অফ নোডস হচ্ছে অর্ডার এফ এন, যেটা এক্সপোনেনশিয়াল ইন এন। ফলে এই ট্রিতে লিভস রয়েছে অর্ডার এফ এন, যেটা এক্সপোনেনশিয়াল। তো আমরা এখন কি করবো? এত বড় একটা এক্সপোনেনশিয়াল সাইজ ডার্ক এভিল ট্রি, যার মধ্যে রেকার্শন আছে, যেটা একটা এভিল লুপ অর রিং, তার থেকে বেরোনোর জন্য আমাদের অবস্থাটা এখন অনেকটা লর্ড অফ দ্য রিংস। যারা দেখোনি, এটা টোকিয়েনের বিখ্যাত লেখা এবং এর উপরে হলিউডের সিনেমাও আছে। সেখানে ফ্রোডো যেমন একটা ডার্ক হিউজ এক্সপোনেনশিয়াল ফরেস্টে, ট্রিতে হারিয়ে গেছিল এবং তার লক্ষ্য ছিল একটা লুপ থেকে, একটা এভিল রিং মানে লুপকে ধ্বংস করা। আমাদের ক্ষেত্রে তাই গোল। এবং তার জন্য আমরা দেখবো যে লর্ড অফ দ্য রিংসে কি অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল। এটা আমি চ্যাট জিপিটিকে কিছু প্রম্পট দিয়ে পেয়েছি। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে ভাঙো। এটায় দেখা যাচ্ছে একজন জাদুকর উইজার্ড গ্যান্ডালফ একটা মেমো তৈরি করেছে, একটা তালিকা তৈরি করেছে উপর থেকে ভেঙে। আমাকে আমাকে যদি রিং ধ্বংস করতে হয়, তার জন্য কতগুলো স্টেপ বাই স্টেপ অ্যাকশন নিতে হবে। টপ ডাউন অ্যাপ্রোচ, ইউ প্ল্যান ফার্স্ট দেন এক্সিকিউট। দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে, ফলে এই অ্যাপ্রোচটা যেটা লিখেছি আমি মেমো, খুব গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে বটম আপ, মানে তলা থেকে শুরু করে উপরে পৌঁছানো, যেটা হয়তো ফ্রোডোর অ্যাপ্রোচ ছিল। একদম যার ফেলোশিপের সঙ্গে শুরু করে সেখানে পাহাড়ের তলা থেকে শুরু করে উঠতে 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 একদম উপরে গিয়ে পাহাড়ের চূড়ায় রিংটা ধ্বংস করেছিল। এটা একটা সিনেমা রেফারেন্স বা গল্পের রেফারেন্স। যদি না দেখে থাকো তাহলে হয়তো এটা বুঝতে পারবে না, বাট যারা দেখেছো তারা নিশ্চয়ই এটা কানেক্ট করতে পারছো। তা আমাদের টপ ডাউন অ্যাপ্রোচে মেমো, বটম অ্যাপ্রোচে আমরা শুরু করছি তলা থেকে। স্টার্ট সিম্পল, বিল্ড অ্যাজ ইউ গো, বিল্ডিং ইটারেশন। তো প্রথম যেটা আমাদের পদ্ধতি, সেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, মেমোরাইজেশন। আমরা যদি আগের ক্ষেত্রে দেখি, এই ট্রিটা যখন F7 কম্পিউট করা হচ্ছিল, আমরা একই জিনিস বারবার কল করছিলাম, তার জন্যই বেশি। এবং F1 আমরা 13 বার কম্পিউট করছিলাম। বাট আমাদের তো প্রথমবার ক্যালকুলেট করার পরই যদি আমরা লিখে রাখি F1 এর ভ্যালু কত, তাহলে আমাদের বারবার সেটা ক্যালকুলেট, F2 যদি প্রথমবারই ক্যালকুলেট করি আমরা, তাহলে বারবার যে অন্য জায়গায় F2 কল করা হচ্ছে সেগুলো দরকার পড়বে না। এটাই মেমোরাইজেশন, যে আমরা মনে রাখছি যেগুলো যেগুলো কম্পিউট করা হয়ে যাচ্ছে সেগুলো টেবিলে এন্ট্রি করে দিচ্ছি, যাতে আমরা বারবার রিপিট না করি।
পদ্ধতির নাম মেমোইজেশন। এখানে কোনো আর নেই, মেমোরাইজেশন নয়, এটা মেমো থেকে এসেছে শব্দটা। মেমোরাইজেশন করলে কোডটা এরকম দেখতে হবে। এন ইকুয়াল টু জিরো হলে জিরো, এন ইকুয়াল টু ওয়ান হলে ওয়ান, একই রকম যা বেস কেস। অন্য কেসে যখন এফ এনটা তখন অবধি কম্পিউট হয়নি, সেক্ষেত্রে এফ এন ইকুয়াল টু মিন ফিবো, এটা হচ্ছে একটা টেবিল আমরা কন্টেন্ট করছি, তার এন মাইনাস ওয়ান এন্ট্রি প্লাস মিন ফিবো এন মাইনাস টু এন্ট্রি বার করো। এবং সেটা কল করছে আবার এই মিন ফিব ফাংশনটাকে। তো যদি অলরেডি এই টেবিলের মধ্যে ভ্যালু থাকে আমরা সেটা পেয়ে যাচ্ছি, আর ভ্যালু যদি না থাকে তখন আমরা কম্পিউট করছি। কিন্তু আমরা দেখতে পারবো এটা যদি করা হয় আমরা মাত্র অর্ডার এন বারই এটা কম্পিউট করব। এই এক্সাম্পল যদি দেখি আমরা, আমরা প্রথমে F7 থেকে F6 F5 F4 F3 F2 এই পথে F2 কাছে পৌঁছালাম। যখন F2 কম্পিউট হয়ে গেল একবার, আমরা তখন এখানে ভ্যালুটা ওয়ান পুট করলাম। তারপরে যখন দ্বিতীয়বার আমরা আবার F3 কম্পিউট করছি, F4 কম্পিউট করছি, তখন আমরা F3 কম্পিউট করছি, F2 আর F1 এই দুটো ভ্যালু অলরেডি আছে, আমরা পেয়ে যাচ্ছি টু। F4 কম্পিউট করার সময় আমরা কিন্তু আগে থেকেই F2 ভ্যালু ভ্যালু জানি, ফলে আমরা এখান থেকে F2 ভ্যালু মেমো টেবিল থেকেই পড়ছি। আর F3 আমাদের জানা ছিল আগে, এই দুটো যোগ করে আমরা F4 এ পৌঁছে যাচ্ছি। একই রকম ভাবে যখন আমরা F5 কম্পিউট করছি, F4 কম্পিউট হওয়ার পরে F3টা টেবিলের মধ্যে অলরেডি আছে, তখন আমরা F4 এবং F3 সাহায্যে F5 এ যাচ্ছি। একইভাবে উঠতে থাকছি, এবং এর জন্য প্রতিটা যেহেতু টেবিলের সাইজটা, এই অ্যারেটার সাইজটা অর্ডার এন, এন খানা এন্ট্রি আছে, এখানে সাতখানা এন্ট্রি রয়েছে, আমরা মাত্র অর্ডার এন বারই এই টেবিলটাকে ফিল আপ করছি। ফলে এটা কতবার সময় লাগবে, এখানে দুখানা জিনিস গুরুত্বপূর্ণ রান টাইমের জন্য। একটা হচ্ছে টেবিলের সাইজ, টেবিলের সাইজ এখানে অর্ডার এন, এবং প্রতিটা স্টেপে আমরা দুটো সংখ্যা যোগ করছি, ফলে অর্ডার এন ও অর্ডার ওয়ান বা কনস্ট্যান্ট নাম্বার অফ চয়েসেস আর দেয়ার। তো সেই দুটো গুণ করলে অর্ডার এন, রান টাইম হচ্ছে অর্ডার এন। এটা হচ্ছে মেমোরাইজেশন অ্যাপ্রোচ, যেখানে আমরা মেমোতে লিখে রাখছি টপ ডাউন, উপর থেকে ভাঙতে ভাঙতে যাচ্ছি, এবার যখনই আমরা কোনো সলিউশন পাচ্ছি সেটা আমরা লিখে রাখছি, যাতে পরবর্তীকালে সেটা আবার প্রয়োজন হলে আমরা রিকম্পিউট না করে ওই টেবিল থেকে পড়েই ব্যবহার করতে পারি। দ্বিতীয় অ্যাপ্রোচটা হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। অ্যাকচুয়ালি আগের দিন যে বলছিলাম বিরাহাঙ্কার কথা, বিরাহাঙ্কা এই অ্যালগোরিদমটাই দিয়েছিলেন, যে তলা থেকেই শুরু করা যায়, যেতে পারে উপর থেকে না ভেঙে। তো ইটারেটিভ অ্যাপ্রোচে আগে একটা রেকারসিভ ছিল, এটা ইটারেটিভ, এটা F0 = 0, F1 = 1 আমরা ইনিশিয়ালাইজ করলাম। তারপর লুপ চলবে ফ্রম i = 2 to n, এবং তার মধ্যে আমরা এটা কম্পিউট করতে করতে যাব। তো প্রথমে F2-র জন্য আমরা 1 আর 0 রয়েছে কম্পিউট করলাম। যখন F3 করব তখন আমাদের জাস্ট পিছনে দুটো নাম্বার দরকার, F2 আর F1, সেটা মনে করে আবার এগোতে পারবো এবং কন্টিনিউ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের মেমোরি অর্ডার এন। কিন্তু আমরা একটু যদি ভাবি, এটাকে দেখা যেতে পারে যে আমাদের খালি দুটো নাম্বার মনে রাখলেই হবে, আমাদের পুরো সব করে আগের নাম্বার না মনে রাখলেও হবে। এবং এটা ব্যবহার করে হয়তো আরো মেমোরি ইমপ্রুভ করা সম্ভব, যে ফ্রিকশনের বইতে পড়লে দেখতে পাবে আরো ডিটেলস এর উপর লেখা আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রথম ডায়নামিক প্রোগ্রামিং এর উদাহরণ। আমরা আরেকবার দেখে নিই আমাদের প্রোডোর কথা। প্রথমটা টপ ডাউন, যেখানে মেমোরাইজেশন করছি, আমরা লিখতে থাকছি। সমাধান করার জন্য শুরুতেই আমরা প্রবলেমটাকে ভেঙে নিচ্ছি ছোট ছোট প্রবলেমে, এবং তারপর সেগুলোকে সলভ করা হচ্ছে। বাট একটা প্রবলেম সলভ হয়ে গেলে সেটা আমরা রিসলভ করছি না, এখানে মেমোটা গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়টা এক্সাম্পলটা ছিল বটম আপ অ্যাপ্রোচ, এটা ইটারেটিভ অ্যাপ্রোচ, এটা তলা থেকে বটম থেকে শুরু করে উপরে ওঠা, এবং আস্তে আস্তে বিল্ড করে ফাইনালি সমস্যার সমাধান করা। দুটোই অ্যাপ্রোচ এক্ষেত্রে। কিন্তু এখন তুই ভাবতে পারবি কোনটা ব্যবহার করব, কখন মেমোরাইজেশন করব, বা কখন টপ ডাউন অ্যাপ্রোচ করবো, এবং কখন বটম আপ অ্যাপ্রোচ করবো, সেটা আমরা আসবো। তার আগে একটু আমরা এই ডিপিটা নিয়ে ভাবি। ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি, এটা কিন্তু খালি টেবিল ফিল করা নিয়ে নয়, এটার মূল যেটা ক্রিয়েটিভ পার্ট সেটা হচ্ছে একটা স্মার্ট রেকারশন ব্যবহার করা। এবং আমরা আগের লেকচারে দেখেছি, বা এর পরেও দেখবো কিছু গ্রিডি অ্যালগোরিদমস, কিন্তু নর্মালি গ্রিডি অ্যালগোরিদমস খুবই কম ক্ষেত্রে কাজ করে। তাই মূলত ডাইনামিক প্রোগ্রামিং কাজ করে। প্রথম আমি কোনো সমস্যা পেলে এটাই ব্যবহার করার চেষ্টা করব। গ্রিডি একটা স্পেশাল টাইপ অফ ডাইনামিক প্রোগ্রাম, যেখানে খালি আমরা একটাই সাব প্রবলেম মেনটেন করি। এখানে যেমন দুটো সাব প্রবলেম মেনটেন করছিলাম, ওখানে আমরা পরে দেখবো কিছু এক্সাম্পল, যেমন ন্যাপস্যাক প্রবলেম বা ইন্টারভাল শিডিউলিং নেক্সট ক্লাসে আমরা পড়বো, তখন দেখবো যে সেক্ষেত্রে গ্রিডি অ্যালগোরিদম কিভাবে কাজ করে এবং ডাইনামিক প্রোগ্রামিং কি করে কাজ করে। এখন ডিপি ব্যবহার করার জন্য একটা প্রবলেমে কি কি স্ট্রাকচার বা কি কি গঠনগত বৈশিষ্ট্য আমাদের দরকার। প্রথমটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। সেটা হচ্ছে যদি কোনো প্রবলেমের একটা অপটিমাল সলিউশন থাকে, সেটা ওই প্রবলেমের যে সাব প্রবলেম
তারও অপটিমাল সলিউশনকে কন্টেন করবে। এবং এটা আমরা দেখব উদাহরণ দিয়ে পরের ক্ষেত্রে কয়েকটা। যেমন আমাদের এবং এক্ষেত্রেও যেমন ফিবোনাক্কি নাম্বার কম্পিউট করার সময় যখন আমরা Fn-1 কম্পিউট করছি, তার যে সমাধান সেটা কিন্তু Fn এর মধ্যে ব্যবহার করা যাচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা দেখবো সেরকম হবে না, যেমন লংগেস্ট পাথের জন্য সেটা আমরা যখন দেখবো সেই ক্ষেত্রে আমরা ডিপি ইউজ করতে পারবো না। এবং আমাদের এই যে সাব প্রবলেমগুলো ইউজ করা হবে সেগুলো আমাদের দুটো জিনিস দরকার। এক, আমাদের দরকার যে দ্য রেঞ্জ অফ সাব প্রবলেমস শুড ইনক্লুড দোজ ইউজ ইন দ্য অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন যে যে সাব প্রবলেমগুলো ইউজ হচ্ছে সেগুলো যেন সবকটে কভার থাকে। যেমন আমরা দেখলাম Fn বার করার জন্য Fn-1 n-2 দুটো দরকার, দুটোই যেন থাকে আমাদের টেবিলে। এবং তার সঙ্গে এটাও দরকার, আমাদের অল দরকার স্মল। এই যে সাব প্রবলেম দরকার অনেক ক্ষেত্রেই সেটা অনেক নাম্বার বেশি হয়ে যেতে পারে, আমাদের কম পলিনোমিয়াল সাইজড সাব প্রবলেম এর দরকার। যদি স্মল বাট অল থাকে আমরা এগোতে পারবো। দ্বিতীয় প্রপার্টি দরকার অর্ডারিং অ্যান্ড রেকারশন। প্রবলেমটা যেহেতু আমরা একটা টেবিল ফিল আপ করছি, একটা একটা অর্ডারিং দরকার যে কিভাবে আমরা টেবিলটাকে ফিল আপ করবো এবং কি অর্ডারে ফিল আপ করবো, কোনটা প্রথমে ফিল আপ করবো। তো একটা অর্ডারিং, যেমন আগের ক্ষেত্রে দেখলাম নাম্বারগুলো 1 2 3 4 আগে F1, তারপর F2, তারপর F3, এভাবে ফিল আপ করতে করতে যাচ্ছি, ওটা একটা ন্যাচারাল অর্ডারিং। আমরা অন্য প্রবলেমে দেখবো অন্য টাইপের অর্ডারিং থাকবে। এবং অনেক কমপ্লিকেটেড টাইপের ডিবি থাকতে পারে, যেমন ন্যাপস্যাকে 2 ডাইমেনশনাল টেবিল থাকবে, আমরা দেখবো সেগুলো। এবং রেকারেন্সটা ব্যবহার করব আমরা সেই টেবিলটা ফিল আপ করতে। এবার যে টেবিলটা বিল্ড করা হবে, এই উদাহরণ আমরা খালি 1D দেখলাম অ্যারে, কিন্তু অনেক ক্ষেত্রেই হাই ডাইমেনশনাল অ্যারে থাকবে এবং অনেক ক্ষেত্রে ট্রি বা অন্যান্য ডেটা স্ট্রাকচারসে ইউজ হতে পারে, সেটা আমরা দেখবো কয়েকটা উদাহরণ পর। রান টাইম অ্যানালাইজ করার জন্য সেটা দুটো জিনিসের গুণফল। একটা হচ্ছে কতগুলো সাব প্রবলেম আছে, নাম্বার অফ সাব প্রবলেমস। এবং দ্বিতীয়টা হচ্ছে যে প্রতিটা সাব প্রবলেম সলভ করার সময় আমরা কোনো প্রবলেম সলভ করছি যখন কতগুলো সাব প্রবলেম দেখছি। যেমন আমরা যখন দেখছিলাম আগের ক্ষেত্রে ফিবোনাক্কি নাম্বারের ক্ষেত্রে এন খানা সাব প্রবলেম ছিল, F1 to Fn, অর্ডার এন খানা। এবং আমরা যখন প্রতিটা সলভ করছি তখন দুটো মাত্র সাব প্রবলেম দেখছি, Fn=Fn-1 প্লাস Fn-2, দুটো সাব প্রবলেম দেখছি। ফলে রান টাইমটা ছিল অর্ডার এন টাইমস কনস্ট্যান্ট, যেটা আবার অর্ডার এন। একটু আমরা দেখি কখন মেমোরাইজেশন এবং কখন ইটারেটিভ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব। তো প্রথমত, যদি এটা হচ্ছে রুল অফ থাম্ব আমার মতে, যে যদি আমরা জানি প্রবলেমটা সম্পর্কে যে কি করে তার ডিপেন্ডেন্সি গুলো আছে এবং একটু সময় আছে হাতে দেখার জন্য, তাহলে আমরা ইটারেটিভ মেথডটি ইউজ করবো, কারণ ওটা অনেক বেশি অপটিমাইজেশন করা সম্ভব, যেটা বটম আপ অ্যাপ্রোচ। কিন্তু যদি আমাদের অর্ডারিংটা ক্লিয়ার না থাকে, কোন প্রবলেমটা কার উপর ডিপেন্ড করছে পুরোপুরি, বা স্টেট স্পেস যে টেবিলটা ফিল আপ করবো পরে দেখবো ডিটেলে, সেটা যদি সব এন্ট্রির দরকার না হয়, আমরা যদি যখন ইটারেটিভ করছি তখন তো আমরা সবটাই ফিল আপ করতে করতে যাচ্ছি, বাট টপ ডাউন করলে হয়তো আমার পুরোটা লাগবে না, কোনো পার্ট পার্ট লাগবে। সেক্ষেত্রেও হয়তো সেক্ষেত্রে আমাদের টপ ডাউন বা মেমোরাইজেশনটা কাজে লাগতে পারে। যেমন আমরা হয়তো কোনো ক্ষেত্রে এমন প্রবলেমে কাজ করছি যখন Fn বার করার জন্য আমাদের খালি Fn/2 আর Fn/2 - 2 + 1 লাগছে, তাহলে আমাদের সবটা লাগতে নাও পারে, একটা পার্ট অফ টেবিল লাগবে। সেক্ষেত্রে হয়তো এটা মেমোরাইজেশন ইউজ করলে আরো ইজিয়ার হতেও পারে। রাফলি মেমোরাইজেশন তখন ইউজ করা যেতে পারে যখন আমরা একটা স্পার্স স্টেট স্পেস ইউজ করছি, যখন টেবিলে সবকটা এন্ট্রি আমরা ফিল করছি না, সবকটা সাব প্রবলেম ভিজিট করছি না। এবং ডিপেন্ডেন্সিগুলো যখন খুবই কমপ্লিকেটেড হয়ে যায়, যখন ইরেগুলার হচ্ছে বা গ্রাফ বেসড হচ্ছে, ট্রি ডিপি ড্যাগ ডিপি, তখনও ইটারেটিভ অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করা একটু ট্রিকি হয়ে যায়। তার জন্য মেমোরাইজেশনটা একটু ইজিয়ার হয়ে যায়। তাছাড়া যেহেতু মেমোরাইজেশনটা জাস্ট রেকারশন ইউজ করা, কোড লেখার জন্য এটা কিন্তু ইজিয়ার, কিন্তু এবং ডিবাগ করাটাও ইজিয়ার। কিন্তু সমস্যা হচ্ছে যে এটার ক্ষেত্রে অনেক সময় যেহেতু লার্জ সাব প্রবলেম সাইজ থাকে, স্ট্যাক ওভারফ্লো হতে পারে। যেমন আগের প্রবলেমটাতে যখন n more than 10⁵ হয় যায়, তখন মেমোরাইজেশনটা অনেক সময় স্ট্যাক ওভারফ্লো করতে পারে। কিন্তু স্লাইটলি স্মার্টার ইমপ্লিমেন্টেশন, যেটাতে ইটারেটিভ মেথডটা কম মেমোরি ইউজ করে করা হবে, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব, এটা অসুবিধা হবে না। এবং যেটা বললাম যে কম মেমোরিতে আমরা অপটিমাইজ করতে পারি। এবং অনেক সময় যে ফাংশন কলগুলো হচ্ছে, বারবার রেকার্সিভ ফাংশন কল হচ্ছে, উম, সেটা মেমোরাইজেশন টপ ডাউন অ্যাপ্রোচে, সেটাও ইটারেটিভ অ্যাপ্রোচে হবে না। ফলে যখন স্টেট স্পেস ডেন্স, তখন ইটারেটিভ অ্যাপ্রোচটাই বেটার। আমার মূলত আমি আমি যখন কোনো প্রবলেম পাই ইটারেটিভ অ্যাপ্রোচই ভাবার চেষ্টা করি, প্রথমে ভাবি রেকারশনটা, তারপর আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি ইটারেটিভ অ্যাপ্রোচেই, কারণ সেটাই বেশিরভাগ ক্ষেত্রে কাজে দেয়। কিছু এক্সেপশন যেমন বললাম সেক্ষেত্রে তো আসে।
এবং এই ডিপি জিনিসটা, এই যে বটম আপ অ্যাপ্রোচ বা ইটারেটিভ অ্যালগোরিদম, এটা খুবই একটা অ্যালগোরিদমিক থিঙ্কিং, যেটা একটা ইউনিক কম্পিউটার সায়েন্সের বিষয়বস্তু। এবার আমি একটুখানি ব্যাপারটা আগের বারে যেটা বললাম যে অপটিমাল সাব প্রবলেম, এই যে স্ট্রাকচারগুলো নিয়ে বলছিলাম, একটু একটু উদাহরণ দিয়ে দেখা যাক এই জিনিসগুলো। তো দুটো প্রবলেম আমরা দেখবো, একটা হচ্ছে আনওয়েটেড শর্টেস্ট পাথ। দুটো ভার্টেক্স ইউ আর ভি আছে, ওদের মধ্যে শর্টেস্ট পাথ কি হবে, এবং আনওয়েটেড লংগেস্ট পাথ, এবং এই পাথে কোনো ভার্টেক্স রিপিট করবে না, সেটা ইউএলপি নামে বলবো। এক্ষেত্রে আমরা একই গোল, আমাদের পাথ বার করতে হবে ইউ থেকে ভি এর জন্য, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস থাকবে। যখন আমরা ইউএসপি দেখব, এটার ইউএসপি হলো অপটিমাল সাবস্ট্রাকচার। কারণ আমরা যদি দুটো নোড নিই ইউ আর ভি, ওর মধ্যে আরেকটা নোড আছে ভি ডাব্লিউ, এবং ডাব্লিউ যদি ওই পাঁচটায় থাকে, ইন্টারমিডিয়েট পাঁচটায় ইউ আর ভি এর মধ্যে, তাহলে শর্টেস্ট পাথ বিটুইন ইউ অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু শর্টেস্ট পাথ বিটুইন ইউ টু ডাব্লিউ প্লাস শর্টেস্ট পাথ বিটুইন ডাব্লিউ টু ভি। কারণ যদি এগুলোর ভ্যালু আরো কম হতো এই যোগটার, তাহলে তো আমরা এই ডাব্লিউ থেকে ইউ থেকে ডাব্লিউ এই পাথে চলে এসে, প্রথম পাথটা চলে এসে দ্বিতীয় পাথটাতে ডাব্লিউ থেকে ভিতে যেতাম, এবং সেটা আরো ছোট পাথ হয়ে যেত। তো এইভাবে আমরা যদি চাই, এটা একটা অপটিমাল সাবস্ট্রাকচার আছে, যে সাব প্রবলেমটা হচ্ছে ইউ ডাব্লিউ এবং ডাব্লিউ বির যে সলিউশন, সেটা কিন্তু ইউভির যে সলিউশন তার মধ্যেই রয়েছে। কিন্তু যখন আমরা দেখবো ইউএলপি লংগেস্ট পাথ, সেটা কিন্তু সত্যি নয়। যেমন এই উদাহরণটা, চারটে নোড নোড রয়েছে এবং প্রতিটার মধ্যে একটা ডাইরেক্টেড গ্রাফ রয়েছে। আমরা দেখি যদি লংগেস্ট পাথ কিউ অ্যান্ড টি এর মধ্যে এটা 2, যদি আমরা অন্য দেখি এরকম করে, তাহলে সেক্ষেত্রে ভার্টেক্স রিপিট হচ্ছে, সেটা আর পাথ নয়। বাট যদি আমরা কিউ আর নিই, এই দুটো শর্টেস্ট পাথ 1 কিন্তু লংগেস্ট পাথ 3। এগুলো উদাহরণ দেখাচ্ছে কিরকম পাথের। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে সমস্যা, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না সাব প্রবলেমগুলো। যদি আমি ধরি নিই যে আমি কিউ থেকে টি এর মধ্যে সাব লংগেস্ট পাথ বার করতে যাচ্ছি, সেটা কিন্তু লংগেস্ট পাথ ফ্রম কিউ টু এস প্লাস লংগেস্ট পাথ ফ্রম এস টু টি নয়। কারণ একটা ক্ষেত্রে পাথটা ছিল কিউ আর এস, অন্য ক্ষেত্রে পাথটা ছিল এস কিউ আর টি, এবং এগুলো একই এজ ব্যবহার করছিল, একই ভার্টেক্স ব্যবহার করছিল, যেটা ক্ষেত্রে আমরা অ্যালাউ করতে পারি না, ভার্টেক্স রিপিটেশন হবে না, পুনরাবৃত্তি হবে না ভার্টেক্সের। ফলে ইউজিং রিসোর্সেস ইন সলভিং ওয়ান সাব প্রবলেম রেন্ডার্স দেম আনঅ্যাভেলেবল ফর দ্য আদার সাব প্রবলেম। ফলে একটা প্রবলেমে যখন আমরা কোনো রিসোর্স ব্যবহার করছি ভার্টেক্সের ক্ষেত্রে, অন্য প্রবলেমে সেটা আমরা ব্যবহার করতে পারছি না। সাব প্রবলেমগুলো ইন্ডিপেন্ডেন্ট নয়। ফলে এটা খুবই স্ট্রেঞ্জ দ্যাট ডিপিতে আমরা বলছি প্রবলেমগুলো বোথ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং ওভারল্যাপিং হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট হলেই শর্টেজ পাথের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি, কিন্তু ওভারল্যাপিং হয় বলেই আমরা একই প্রবলেমকে বারবার সলভ না করে সেটাকে রিইউজ করতে পারছি। যেমন বারবার আমরা F7টা কম্পিউট করার দরকার হচ্ছে না ফিবোনাক্কি নাম্বারের জন্য। তো এই দুটো কিন্তু আসলে অর্থগোনাল নোশন, এগুলো একে অপরের অন্যদিকে আছে, একসঙ্গে, এগুলো আলাদা বিষয় দুটো। ইন্ডিপেন্ডেন্ট মানে তারা একসঙ্গে কোনো রিসোর্স শেয়ার করছে না, আর ওভারল্যাপিং মানে ওরা অ্যাকচুয়ালি একই প্রবলেম এবং সেটাই আমরা সলভ করছি, এবং বিভিন্ন প্রবলেমের জন্য আমরা ওই একই প্রবলেমটা সলভ করছি। দুটো সাব প্রবলেম দ্বারা কিন্তু রিসোর্স যদি শেয়ার করে, তাহলে সেম প্রবলেম নয়। ফলে ওভারল্যাপিং মানে একই প্রবলেম বারবার অ্যাপিয়ার হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট মানে দুটো ডিফারেন্ট প্রবলেম, তারা কোনো রিসোর্স শেয়ার করছে না। এবার একটু আমরা বলি ডাইনামিক প্রোগ্রামিং নামটা নিয়ে। ডাইনামিক মানে চেঞ্জেস ওভার টাইম, সময়ের সাথে সাথে পাল্টায়, এবং প্রোগ্রামিং এক্ষেত্রে মানে হচ্ছে প্ল্যানিং বা স্কেডিউলিং। ইনি হচ্ছেন রিচার্ড বেলম্যান, যিনি ডাইনামিক প্রোগ্রামিং এর জনক বলা হয়, যদিও অনেক আগে সংস্কৃত প্রচলিতে এগুলোর উৎপত্তি হয়েছে। উনি এই নামটা দিয়েছিলেন ডাইনামিক প্রোগ্রামিং, এবং গল্পটা হচ্ছে এই যে উনি ডাইনামিক প্রোগ্রামিং নামটা চুজ করেছিলেন কারণ ওনার কাজটা ছিল খুবই ম্যাথামেটিক্যাল ইন নেচার, মানে খুবই অঙ্ক এবং পুরো তাত্ত্বিক বিষয়, এবং সেটা উনি যেহেতু কাজ করতেন মিলিটারি অর্গানাইজেশনে, সেখানে সামরিক যারা ওনাদের বস, তারা কিন্তু ম্যাথামেটিক্যাল রিসার্চ বা একদম তাত্ত্বিক গবেষণার এম, খু- খুবই এগেনস্টে ছিলেন, এবং তার জন্য উনি এই নামটা, এটাকে এটাকে আটকানোর জন্য, এটাকে লুকিয়ে রাখার জন্য উনি নামটা দেন ডাইনামিক স্কেডিউলিং, ডাইনামিক প্রোগ্রামিং। প্রোগ্রামিংটা অর্থ হচ্ছে প্ল্যানিং বা স্কেডিউলিং। যেমন এখানে উদাহরণ হচ্ছে কিছু, যেমন সিনেমার টেলিভিশন যখন অ্যাড হয়, তখন এই টাইম স্লটগুলোকে ফিল আপ করা হয় একটা প্রোগ্রামের মাধ্যমে, সেটাকে বলা হয়তো প্রোগ্রাম, টেলিভিশন প্রোগ্রাম ফিল আপ করা হচ্ছে। বা এই ক্ষেত্রে ডাইনামিক নামটার অর্থ হচ্ছে একটা মাল্টি স্টেজ টাইম ভ্যারিং প্রসেস, যেটা
তার সঙ্গে একটা খুবই মার্কেটিং বাজওয়ার্ড, এটা পজিটিভিটি এর মধ্যে রয়েছে, ডাইনামিক পার্সোনালিটি এই লোকে বলে। এবং উনি, আমি এই পুরো জিনিসটাই রেখে দিয়েছি এই 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 স্লাইডে, আমি শেয়ার করব, তখন পুরোটা পড়ে গল্পটা দেখতে পারো তোমরা। বাট উনি এটাও বলেছেন যে একজন ওয়াশিংটন থেকে উইলসন নামে সেক্রেটারি অফ ডিফেন্স আসেন, এবং তিনি রিসার্চ নামটা শুনলেই খেপে যেতেন। তো সেই জন্য রিসার্চ যে উনি করছেন ম্যাথামেটিক্যাল, সেটাকে লুকানোর জন্য তিনি নাম দেন এটা ডায়নামিক প্রোগ্রামিং। যদিও পরবর্তীকালে দেখা গেছে এই ভদ্রলোকের যার নাম উইলসন, উনি এসছেন ডায়নামিক প্রোগ্রামিং কাজটা পাবলিশ করার পরে, ফলে একটু হয়তো একটু বাড়িয়ে বলেছেন। কিন্তু এই হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং এর মজার নামকরণ। এবং এটা একটা অন্যতম কারণ, আমি পরিভাষা সৃষ্টি করছি না। ইংরেজিতে যে নামগুলো রয়েছে তার পিছনে একটা ইতিহাস রয়েছে ডায়নামিক প্রোগ্রামিং। নতুন পরিভাষা সৃষ্টি করে আমি সেই ইতিহাসটাকে পাল্টাচ্ছি না। আমি শেষ করব এটার সম্পর্কে বিভিন্ন রেফারেন্স দিয়ে, যেটা খুবই কাজে লাগবে তোমাদের হয়তো। ফিবোনাক্কি নাম্বার এবং এলিমেন্টস অফ ডিপি, এই দুটো তো আমরা আজকে আলোচনা করলাম। এর জন্য জেফ এরিকসনের, জেই হচ্ছে জেফ এরিকসন, সিএলআরএস হচ্ছে কর্মেন লেজারসন রিভেস্টেনস্টেইন, টিআর টিম রাফ গার্ডেন, কেটি ক্লাইনবার্গ টার্ডস, এবং ডিপিভি দাসগুপ্তা পাপাদমিত্র ভার্জিনি, যে পাঁচটা ছটা বই আমি শুরুতে বলেছিলাম। এটার জন্য আমি জেফ এরিকসন ফলো করেছি মূলত। এলিমেন্টস অফ ডিপি সিএলআরএস এর চ্যাপ্টার 14.3, বাট টিম রাফ গার্ডেনের 16.4, জেফ এরিকসনের 3.4, এগুলোতে রয়েছে, যেটা তোমাদের পছন্দ দেখতে পারো। নেক্সট দুটো ক্লাসে আমরা যেগুলো পড়বো, একটা হচ্ছে ইন্টারভাল স্কেডিউলিং আর একটা ন্যাপস্যাক। এই দুটো স্কেডিউলিং প্রবলেম, তার সঙ্গে ইন্টারভাল স্কেডিউলিং আমরা দেখবো ওটা ইন্টারসেকশন গ্রাফ বা একটা গ্রাফ থিওরি বা জিওমেট্রি সঙ্গেও তার তার একটা যোগসূত্র রয়েছে। সেগুলোর জন্য আমি এই এই চ্যাপ্টারগুলো ফলো করবো। এইটাই আমি মূলত এবছর পড়াবো। কিন্তু এছাড়াও প্রচুর ডাইনামিক প্রোগ্রামিং এর এত অ্যাপ্লিকেশন, যে প্রচুর এছাড়াও অ্যাপ্লিকেশন এবং প্রচুর প্রবলেম রয়েছে। যেমন স্ট্রিং অ্যালগরিদম একটা ক্লাস অফ প্রবলেম, যেটা খুবই ইউজফুল ডাইনামিক প্রোগ্রামের জন্য। সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, এডিট ডিস্টেন্স, এইগুলো এই চ্যাপ্টারগুলো রয়েছে। আমার মনে হয় অ্যাটলিস্ট একটা স্ট্রিং অ্যালগরিদম তোমরা পড়ে জানা উচিত। হয়তো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স সোজা, এটা খুব একটা কঠিন হবে না বোঝা, কিন্তু একটা অন্য রকমের ধারণা হবে যে স্ট্রিং অ্যালগোরিদম কিরকম হয়। ডেটা স্ট্রাকচারস এর উপর আছে অপটিমাল বাইনারি সার্চ ট্রি, এই চ্যাপ্টার গুলো দেওয়া আছে, সিএলআরএস এও রয়েছে। এবং আমরা আবার কিছু গ্রাফ অ্যালগোরিদম কভার করব, যেমন শর্টেস্ট পাথ ইন আ গ্রাফ, বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম, বা এপিএসপি, অল পেয়ার শর্টেস্ট পাথ। প্রতিটা পেয়ার, প্রতিটা জুড়ির মধ্যে গ্রাফে শর্টেস্ট পাথ বার করা, সেগুলো আমরা পড়বো। সেক্ষেত্রে আমরা আবার এগুলো আমি ক্লাসে কভার করব। এই বইগুলো ফলো করব। এছাড়া ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, এবং এছাড়া আরো অনেক টপিক যেগুলো আমরা কভার করব না, যেমন সেগমেন্টেড লিস্ট স্কোয়ার, একটা মেশিন লার্নিং এর প্রবলেম, যেখানে আমরা আবার মাল্টিপল চয়েস থাকবে ডিপিতে সিলেক্ট করার, এটা ক্লাইন্ট বা টার্ডসে রয়েছে। বা আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার, একটা কম্পিটিশনাল বায়োলজির প্রশ্ন, সেটা রয়েছে। এবং ডিপি আমরা যেটা দেখেছি সেটা মূলত এক থেকে আমরা একটা নাম্বার অব্দি মেনটেন করতে করতে যাচ্ছি। তার তুলনায় একটু একটা ইন্টারভাল, যেটা ডিপির আই থেকে যে ইন্টারভ্যালের মধ্যে মেনটেন করতে করতে যাবে, আমি ডিটেলস বলছি না, বাট এটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট সেট অফ, সেটা হচ্ছে আরএনএ সেকেন্ডারি স্ট্রাকচার প্রবলেমটা, যে ইন্টারভ্যালের উপর ডিপি কি করে মেনটেন করতে হয়। এবং এছাড়াও অ্যারে ছাড়াও, মাল্টি ডাইমেনশনাল অ্যারে ছাড়াও ট্রি বা ড্যাগের উপরেও, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের উপরেও কি করে ডাইনামিক প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় তার জন্য এই রেফারেন্সগুলো রয়েছে। এছাড়া কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তো ডিপিটা খুবই কমন, এবং গুগল বা অন্যান্য কোম্পানির ইন্টারভিউ অনেক সময়তেই ডাইনামিক প্রোগ্রামিং এর কোশ্চেন থাকতো, যেটা খুবই শক্ত। ফলে সেখানে প্রচুর সমস্যা রয়েছে ডাইনামিক প্রোগ্রামিং এর, গুগল সার্চ করলে পাওয়া যাবে। এবং শুধু যে আমরা যেটা বলছি এক্সাক্ট অ্যালগোরিদম তার জন্যই নয়, অন্যান্য অনেক এরিয়া, যেমন অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম আমার একটা রিসার্চ এরিয়া, সেটা এই বইটি, যেমন ডেভিড উইলিয়ামসন এবং ডেভিড স্ময়েশের লেখা, এখানেও দেখতে পাচ্ছ ডায়নামিক প্রোগ্রামিং ইউজ করে ন্যাপস্যাক বা অন্যান্য প্রবলেম সলভ করা হয়েছে। তো এটা একটা কোর টেকনিক, যেটা কম্পিউটার সায়েন্সের বিভিন্ন অ্যালগোরিদমিক প্যারাডাইমে ব্যবহৃত হয়। তো এই যে আমি বললাম এই সমস্যাগুলো, আমি বলবো, আমি এই দুটো তো পড়াবই, এছাড়া স্ট্রিং অ্যালগোরিদম অ্যাটলিস্ট একটা, এবং পারলে একটুখানি এবং গ্রাফ অ্যালগোরিদমটা পড়াবো, পারলে এই অ্যাডভান্স গুলোর মধ্যে অ্যাটলিস্ট এক দুটো দেখে রাখলে ভালো হয়। তো এই বলেই আমরা শেষ করছি এই এপিসোডটা। এবং পরের এপিসোডে, পরের পর্বে আমরা লেকচারে আমরা শুনবো ইন্টারভাল স্কেডিউলিং প্রবলেম নিয়ে। ধন্যবাদ।